শাশুড়িকে গোসল করাতে যেয়ে এমন একটা সত্য জানলাম যেটা সবাইকে অবাক করে দিল। আমার নাম অরণ্যা। বিয়ের পর আজ প্রায় 8 মাস হলো আমি এই বাড়িতে এসেছি। আমাদের বাড়িটা ময়মনসিংহ জেলার এক গ্রামে। বড় একটা পুরনো দোতলা বাড়ি, উঠানে আম গাছ, পেছনে পুকুর আর চারদিকে নারিকেল গাছ। শ্বশুর মারা গেছেন অনেক আগেই। এখন বাড়িতে আমরা 4 জন থাকি। আমি, আমার স্বামী সোহেল, ছোট ননদ তিশা আর শাশুড়ি। শাশুড়ির বয়স প্রায় 60-এর কাছাকাছি, কিন্তু গত 2 বছর ধরে তিনি খুব অসুস্থ। হাঁটতে পারেন না ঠিক মতো, অনেক সময় বিছানাতেই থাকতে হয়। তাই বাড়ির বেশিরভাগ সময় আমি তার দেখাশোনা করি। শুরুতে একটু অস্বস্তি লাগতো, কিন্তু ধীরে ধীরে মনে হলো উনিও তো আমার নিজের মায়ের মতোই। একদিন দুপুরের ঘটনা, সেদিন আকাশে হালকা মেঘ ছিল, সকাল থেকে একটু গমট গরম। আমি রান্না শেষ করে ঘরে এসে দেখি শাশুড়ি আমাকে ডাকছেন। অরণ্য মা। আমির কাছে গিয়ে বললাম, জি মা, কিছু লাগবে? তিনি একটু লজ্জা পেয়ে বললেন, আমাকে একটু গোসল করিয়ে দিবে। অনেক দিন হলো ভালো করে গোসল করা হয়নি। আমি হাসলাম, এই তো মা, সমস্যা কি? চলেন, আমরা বাড়ির ভেতরের বাথরুমেই গোসল করাই তাকে। সোহেল একটা ছোট প্লাস্টিকের চেয়ার এনে দিয়েছে সেখানে। আমি ধীরে ধীরে তাকে ধরে বাথরুমে নিয়ে গেলাম। তিনি খুব দুর্বল ছিলেন, হাঁটতে কষ্ট হচ্ছিল। আমি তাকে চেয়ারে বসালাম, তারপর ধীরে ধীরে মাথায় পানি ঢালতে শুরু করলাম। শাশুড়ি চুপচাপ বসেছিলেন, কিন্তু কিছুক্ষণ পর আমার চোখ হঠাৎ আটকে গেল একটা জায়গায়। তার পিঠের নিচের দিকে একটা অদ্ভুত দাগ। দাগটা সাধারণ দাগ না, যেন পুরনো পোড়া দাগের মতো। আমি একটু অবাক হলাম, কারণ এই বাড়িতে আসার পর কখনোই এমন দাগ আমি দেখিনি। আমি সাবধানে জিজ্ঞেস করলাম, মা, আপনার পিঠে এই দাগটা কিভাবে হলো? প্রশ্নটা শুনেই তিনি হঠাৎ কেমন চুপ হয়ে গেলেন। আমি স্পষ্ট বুঝলাম তার শরীর একটু কেঁপে উঠল। কিছুক্ষণ তিনি কোনো কথা বললেন না। আমি ভাবলাম হয়তো পুরনো কোনো দুর্ঘটনা। আবার বললাম, মা, ব্যথা করে নাকি? তিনি এবার ধীরে ধীরে বললেন, অরণ্যা, তুই এটা কাউকে বলবি না তো? আমি অবাক হলাম, কেন মা? তিনি দীর্ঘশ্বাস ফেললেন। তার চোখে তখন অদ্ভুত একটা ভয়। এই দাগটার কথা এ বাড়িতে কেউ জানে না। আমার হাত থেমে গেল। কি বলছেন মা? কেউ জানে না মানে? তিনি মাথা নিচু করে বললেন, যদি জানে তাহলে এই বাড়িতে বড় ঝড় উঠবে। আমার বুকের ভেতরটা কেমন ধক করে উঠল। আমি একটু হাসার চেষ্টা করলাম, আরে মা, এমন কি ব্যাপার? কিন্তু তিনি এবার আমার হাত শক্ত করে ধরে ফেললেন। তার হাত ঠান্ডা। অরণ্যা, তুই ভালো মেয়ে, তাই তোকে বলছি। বাথরুমের ছোট জানালা দিয়ে তখন বিকেলের আলো ঢুকছিল, আর সেই আলোয় আমি তার পিঠের দাগটা স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। তিনি খুব আস্তে বললেন, এই দাগটা আগুনের না। আমি অবাক হয়ে বললাম, তাহলে? তিনি কয়েক সেকেন্ড চুপ করে থাকলেন, তারপর এমন একটা কথা বললেন যেটা শুনে আমার মাথা যেন ঘুরে উঠল। এই দাগটা হয়েছে যখন আমাকে মেরে ফেলতে চেষ্টা করা হয়েছিল। আমার হাত থেকে মগটা প্রায় পড়ে যাচ্ছিল। কি বলছেন মা? তিনি চোখ বন্ধ করলেন। হ্যাঁ, আমাকে মেরে ফেলতে চেয়েছিল কেউ। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। কে? তিনি আমার দিকে তাকালেন। তার চোখে তখন অদ্ভুত একটা দুঃখ। এই বাড়িরই একজন। আমার গলা শুকিয়ে গেল। আমি ধীরে ধীরে বললাম, কে মা? তিনি উত্তর দিলেন না, বরং বললেন, যেদিন তুই পুরো সত্যিটা জানবি তুই নিজেই অবাক হয়ে যাবি। আমি কিছু বলার আগেই বাইরে থেকে তৃষার ডাক এলো, ভাবি, ভাবি। আমি বললাম, কি হয়েছে? তৃষা বলল, ভাইয়া এসে গেছে। আমি শাশুড়ির দিকে তাকালাম। তিনি হঠাৎ ফিসফিস করে বললেন, অরণ্যা, আজ যা শুনলি কাউকে বলবি না। তারপর আরও নিচু গলায় বললেন, কারণ যার কথা বলবো সে এখনও এ বাড়িতেই আছে। আমার বুক ধড়ফড় করতে লাগলো, কারণ সেই মুহূর্তে আমার মনে একটা ভয়ঙ্কর সন্দেহ জন্ম নিল। যদি সেই মানুষটা আমার স্বামী সোহেল হয়? আমি থমকে দাঁড়িয়ে রইলাম।
আর তখনই বাইরে থেকে সোহেলের গলার শব্দ শোনা গেল, অরণ্যা, কোথায় তুমি? আমি দরজার দিকে তাকালাম। হঠাৎ মনে হলো এই বাড়ির ভেতরে এমন একটা রহস্য লুকিয়ে আছে যেটা জানলে হয়তো পুরো পরিবারটাই বদলে যাবে। আর সেই রহস্যের শুরু আমার শাশুড়ির পিঠের ওই দাগ যখন। সেদিন সন্ধ্যার পর থেকে আমার মনটা অস্থির হয়েছিল। শাশুড়ির কথা বারবার মাথার মধ্যে ঘুরছিল। এই দাগটা হয়েছে যখন আমাকে মেরে ফেলতে চেষ্টা করা হয়েছিল। আর সেই মানুষটা এখন এই বাড়িতেই আছে। কথাটা ভাবলেই শরীর কেমন ঠান্ডা হয়ে যাচ্ছিল। রাতে সবাই একসাথে খাবার খেলাম। শরীর খুব স্বাভাবিক আচরণ করছিল। সে অফিস থেকে ফিরে প্রতিদিনের মতোই গল্প করছিল। তৃষা হাসছিল আর শাশুড়ি চুপচাপ বসেছিলেন। আমি মাঝে মাঝে লুকিয়ে তার দিকে তাকাচ্ছিলাম, কিন্তু তিনি যে আমার চোখ এড়িয়ে যাচ্ছিলেন। মনে হচ্ছিল তিনি চাইছেন না কেউ বুঝতে পারুক যে আমাদের মধ্যে কোনো গোপন কথা হয়েছে। খাওয়া শেষ করে আমি রান্নাঘর গুছাচ্ছিলাম। তৃষা তার ঘরে পড়তে চলে গেল। সোহেল বারান্দায় বসে মোবাইল দেখছিল। ঠিক তখনই শাশুড়ির ঘর থেকে খুব আস্তে একটা ডাক এলো, অরণ্যা মা। আমি চমকে তাকালাম। তার ঘরের দরজা আধ খোলা। আমি ধীরে ধীরে ভেতরে ঢুকলাম। ঘরের ভেতরটা অল্প আলোয় ঢাকা, টেবিল ল্যাম্পটা জ্বলছিল। শাশুড়ি বিছানায় বসেছিলেন। আমাকে দেখেই তিনি হাত দিয়ে ইশারা করলেন, দরজাটা বন্ধ কর। আমি অবাক হলাম, কেন মা? তিনি নিচু গলায় বললেন, দরজাটা বন্ধ কর, তারপর বলছি। আমার বুকটা আবার ধক করে উঠল। আমি দরজা বন্ধ করে তার পাশে গিয়ে বসে পড়লাম। কি হয়েছে মা? তিনি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন, তারপর বললেন, আজ তোকে কিছু দেখাবো। আমি আরও অবাক হলাম। কি দেখাবেন? তিনি ধীরে ধীরে বিছানার নিচে হাত ঢুকালেন। সেখান থেকে একটা পুরনো লোহার ট্রাঙ্ক টেনে বের করলেন। আমি এই ট্রাঙ্কটা আগে কখনো দেখিনি। ট্রাঙ্কটা বেশ পুরনো, ওপরে ধুলো জমে আছে। তিনি আমাকে বললেন, ওটা খুলে দে। আমি ট্যাঙ্কের তালাটা খুললাম। ঢাকনা তুলতেই একটা পুরনো কাপড়ের গন্ধ বের হলো। ভেতরে কয়েকটা পুরনো শাড়ি, কিছু কাগজ আর একটা ছোট কাপড়ের প্যাকেট ছিল। তিনি বললেন, ওই কাপড়টা খুলে দেখ। আমার হাত একটু কাঁপছিল। আমি কাপড়টা খুললাম। ভেতরে একটা পুরনো ছবি। ছবিটা দেখে আমি থমকে গেলাম। ছবিতে একজন তরুণী মহিলা দাঁড়িয়ে আছে, তার পাশে একজন যুবক। দুজনেই খুব হাসি খুশি, কিন্তু আমার চোখ আটকে গেল অন্য জায়গায়। মহিলাটা দেখতে একদম আমার শাশুড়ির মতো, আর যুবকটা। আমি অবাক হয়ে বললাম, মা, এটা তো আপনি। তিনি মাথা নেড়ে বললেন, হ্যাঁ আমি। ছবিটার দিকে আবার তাকালাম, কিন্তু এই লোকটাকে। তিনি কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর খুব ধীরে বললেন, ও ছিল আমার প্রথম স্বামী। আমি যেন বজ্রঘাতে দাঁড়িয়ে গেলাম। কি? আমার মাথা ঝিমঝিম করতে লাগলো, কারণ আমরা সবাই জানি আমার শাশুড়ির স্বামী মানে সোহেলের বাবা অনেক বছর আগে মারা গেছেন। আমি তোতলাতে লাগলাম, মানে তাহলে? তিনি চোখ নামিয়ে বললেন, সোহেলের বাবা আমার দ্বিতীয় স্বামী। আমার বুক ধড়ফড় করতে লাগলো, কিন্তু এটা তো কেউ জানে না। তিনি তিক্ত হেসে বললেন, জানলে এ বাড়িতে আজ এত শান্তি থাকতো না। আমি ছবিটার দিকে তাকিয়ে থাকলাম। মনে হচ্ছিল মাথার ভেতর সব কিছু গুলিয়ে যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, তাহলে আপনার প্রথম স্বামীর কি হয়েছিল? এই প্রশ্নটা শুনে তার মুখটা হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল। তিনি ফিসফিস করে বললেন, ও মারা যায়নি। আমার গা শিউরে উঠল। মানে? তিনি আমার দিকে তাকালেন। তার চোখে ভয়। ওকে মেরে ফেলা হয়েছিল। আমি কাঁপা গলায় বললাম, কে মেরেছিল? তিনি ঠোঁট কামড়ে ধরলেন, তারপর খুব আস্তে বললেন, এই বাড়িরই একজন। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। কিন্তু কেন? তিনি বললেন, কারণ আমি ওকে ছেড়ে অন্য একজনকে বিয়ে করেছিলাম। আমার মাথা ঘুরে যাচ্ছিল। তাহলে যে আপনাকে মেরে ফেলতে চেয়েছিল? তিনি মাথা নেড়ে বললেন, হ্যাঁ, সেই একই মানুষ। আমি অবাক হয়ে বললাম, সে এখনও এই বাড়িতে আছে? তিনি আমার দিকে তাকিয়ে রইলেন, তার চোখে অদ্ভুত এক ভয়। তারপর তিনি এমন একটা নাম বললেন
যেটা শুনে আমার বুকের ভেতরটা যেন থেমে গেল, কারণ সেই মানুষটা আমি কখনো কল্পনাও করিনি। ঠিক তখনই বাইরে হঠাৎ একটা শব্দ হলো, কেউ যেন করিডরে দাঁড়িয়ে আছে। আমরা দুজনেই দরজার দিকে তাকালাম। শাশুড়ি ফিসফিস করে বললেন, অরণ্যা, মনে হচ্ছে কেউ আমাদের কথা শুনছে। আমার বুক ধড়ফড় করতে লাগলো। আমি ধীরে ধীরে দরজার কাছে গেলাম। দরজা খুলতেই দেখলাম অন্ধকার করিডরে একজন দাঁড়িয়ে আছে। আর তাকে দেখে আমার শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ সে ছিল তৃষা। সে আমাদের দিকে তাকিয়েছিল, আর তার মুখে এমন এক অদ্ভুত হাসি ছিল যেটা দেখে মনে হচ্ছিল সে অনেক আগেই এই রহস্যটা জানে। দরজা খুলতেই করিডরে তৃষাকে দাঁড়িয়ে থাকতে দেখে আমার বুক ধক করে উঠল। ঘরের আলো বাইরে একটু পড়ছিল, তাই তার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল। সে আমাদের দিকে তাকিয়েছিল, আর তার ঠোঁটের কোণে অদ্ভুত একটা হাসি। আমি একটু নার্ভাস হয়ে বললাম, তৃষা, তুমি এখানে? তৃষা ধীরে ধীরে ঘরের ভেতরে ঢুকলো। তার চোখ একবার আমার দিকে, একবার শাশুড়ির দিকে গেল। তারপর সে খুব শান্ত গলায় বলল, আমি পানি খেতে উঠেছিলাম, তখন দেখলাম ভাবি আপনার ঘরে। আমার মনে হচ্ছিল সে পুরো কথা বিশ্বাস করছে না। আমি দ্রুত বললাম, হ্যাঁ, মা একটু অসুস্থ লাগছিল তাই দেখতে এসেছিলাম। তৃষা কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর হঠাৎ বিছানার দিকে তাকালো। ওখানে টাংটা খোলা, আর তার ভেতরে সেই পুরনো ছবিটা। আমি দ্রুত ছবিটা তুলে কাপড়ের পেয়ে গিয়ে ফেললাম, কিন্তু ততক্ষণে তৃষা দেখে ফেলেছে। সে হালকা ব্রুকুসকে বলল, ওটা কি? শাশুড়ি হঠাৎ কেমন নার্ভাস হয়ে গেলেন। তিনি তাড়াতাড়ি বললেন, পুরনো কিছু জিনিস। কিছু না। তৃষা কিছুক্ষণ তাকিয়ে থাকলো, তারপর বলল, ঠিক আছে, আমি ঘুমাতে যাচ্ছি। কথাটা বলে সে ঘর থেকে বের হয়ে গেল। কিন্তু তার চলে যাওয়ার পরও আমার বুকের ধড়ফড় কমছিল না। আমি দরজাটা বন্ধ করে আবার শাশুড়ির দিকে তাকালাম। মা, ও কি কিছু বুঝে গেছে? শাশুড়ি গভীর শ্বাস ফেললেন। তৃষা খুব বুদ্ধিমান মেয়ে, কে জানে কি বুঝেছে। আমি আবার সেই ছবিটার দিকে তাকালাম। মা, আপনি একটু আগে বলেছিলেন যে আপনার প্রথম স্বামীকে মেরে ফেলা হয়েছিল, আর সেই মানুষটা এই বাড়িতেই আছে। আপনি তো নামটা বলতে যাচ্ছিলেন। তিনি কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর নিচু গলায় বললেন, আজকে আর না অরণ্যা, সময় হলে সব বলবো। আমি একটু হতাশ হলাম, কিন্তু তার চোখের ভয়টা দেখে আর জোর করলাম না। আমি টাংটা বন্ধ করে আবার বিছানার নিচে রেখে দিলাম। তারপর বললাম, ঠিক আছে মা, আপনি ঘুমান। আমি ঘর থেকে বের হয়ে নিজের ঘরে এলাম। সোহেল তখনও জেগেছিল। সে আমাকে দেখে বলল, এত দেরি করলে কেন? আমি একটু থেমে বললাম, মাকে একটু দেখে আসছিলাম। সোহেল মাথা নেড়ে বলল, ওনার শরীরটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। আমি বিছানায় শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আসছিল না। শাশুড়ির কথাগুলো বারবার মাথায় ঘুরছিল। এ বাড়িরই একজন ওকে মেরে ফেলা হয়েছিল, আমাকেও মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু কে? হঠাৎ আমার মনে একটা ভয়ঙ্কর চিন্তা এলো, যদি সেই মানুষটা এ বাড়ির খুব কাছের কেউ হয়। এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ গভীর রাতে একটা শব্দে আমার ঘুম ভেঙে গেল। মনে হলো বাইরে কেউ হাঁটছে। আমি চোখ খুলে দেখি সোহেল গভীর ঘুমে। ঘরের ঘড়িতে তখন রাত প্রায় 2:30। শব্দ আবার হলো। করিডর থেকে আমার বুক ধড়ফড় করতে লাগলো। আমি ধীরে ধীরে উঠে দরজার কাছে গেলাম। দরজাটা একটু ফাঁক করে বাইরে তাকালাম। করিডরে হালকা অন্ধকার, কিন্তু দূরে একটা ছায়া নড়ল। মনে হলো কেউ রান্নাঘরের দিকে যাচ্ছে। আমার কৌতূহল হলো। আমি আস্তে আস্তে দরজা খুলে বাইরে বের হলাম। পা টিপে টিপে সামনে এগোলাম। ঠিক তখনই দেখলাম রান্নাঘরের দরজা খুলে একজন বের হলো, আর তাকে দেখে আমি অবাক হয়ে গেলাম। সে ছিল তৃষা। তার হাতে একটা ছোট ব্যাগ। সে চারপাশে তাকিয়ে দ্রুত উঠানের দিকে চলে গেল। আমার মনে সন্দেহ জাগলো, এই রাত 2:30টায় তৃষা বাইরে যাচ্ছে কেন? আমি চুপচাপ তার পিছনে গেলাম। উঠান পেরিয়ে সে পুকুরের দিকে গেল।
পুকুরের পাশে গিয়ে সে হঠাৎ থামলো। আমি একটা আম গাছের আড়ালে লুকিয়ে দাঁড়িয়েছিলাম। তিশা ব্যাগ থেকে কিছু একটা বের করলো, তারপর সেটা পুকুরে ছুঁড়ে ফেললো। পানির শব্দ হলো। সফাত। আমার বুক কেঁপে উঠল। সে কি ফেললো? তিশা দ্রুত আবার ঘরের দিকে ফিরে গেল। আমি কয়েক সেকেন্ড দাঁড়িয়ে রইলাম, তারপর ধীরে ধীরে পুকুরের ধারে গেলাম। চাঁদের আলোয় পানিটা হালকা ঝিলমিল করছিল। হঠাৎ পানির ধারে একটা কাপড় চোখে পড়ল। আমি সেটা তুলে নিলাম। কাপড়টা ভেজা, আর তাতে লালচে দাগ। আমি ভয় পেয়ে গেলাম, কারণ সেটা দেখতে রক্তের মতো। ঠিক তখনই পেছন থেকে একটা কাপা গলা শোনা গেল, অরণ্যা, তুই এখানে কি করছিস? আমি ঘুরে দাঁড়ালাম আর দেখলাম আমার শাশুড়ি দাঁড়িয়ে আছেন। কিন্তু তাকে দেখে আমার বুক হিম হয়ে গেল, কারণ তার মুখে ভয় আর তার কাঁধে তাজা রক্তের দাগ। আমি পুকুরের ধারে দাঁড়িয়ে আমি যেন জমে গেলাম। শাশুড়িকে এমন অবস্থায় আমি আগে কখনো দেখিনি। তার মুখটা ফ্যাকাশে, চোখে আতঙ্ক, আর তার কাঁধে স্পষ্ট লাল রঙের দাগ। আমি দ্রুত তার কাছে দৌড়ে গেলাম। মা, আপনার কাঁধে এই রক্ত কেন? তিনি ঠিক মতো দাঁড়িয়েও থাকতে পারছিলেন না। আমি তার হাত ধরে বললাম, কি হয়েছে? কে করেছে এটা? তিনি কাঁপা গলায় বললেন, আমি আমি তিশাকে অনুসরণ করছিলাম। আমি অবাক হয়ে গেলাম। আপনি তিশাকে অনুসরণ করছিলেন? তিনি মাথা নেড়ে বললেন, হ্যাঁ, অনেক দিন ধরে ওকে সন্দেহ হচ্ছিল। আমার বুক ধড়ফড় করতে লাগলো। কেন সন্দেহ হচ্ছিল? তিনি চারপাশে একবার তাকালেন, যেন কেউ শুনছে কি না দেখছেন। তারপর খুব নিচু গলায় বললেন, কারণ ও সব জানে। আমার গলা শুকিয়ে গেল। কি জানে? তিনি আমার দিকে তাকালেন। আমার অতীত। আমার মনে হলো চারপাশের বাতাস ভারী হয়ে গেছে। আমি বললাম, কিন্তু আপনার কাঁধে রক্ত এলো কোথা থেকে? তিনি ধীরে ধীরে বললেন, আমি যখন ওর পিছনে যাচ্ছিলাম, তখন হঠাৎ ও ঘুরে দাঁড়ায় আর আমার দিকে কিছু একটা ছুঁড়ে মারে। কি? মনে হয় পাথর ছিল। আমি ভয় পেয়ে গেলাম। তাহলে তিশা আপনাকে মেরেছে? তিনি উত্তর দিলেন, না, শুধু পুকুরের পানির দিকে তাকিয়ে থাকলেন। ঠিক তখনই আমার মনে পড়ল সেই কাপড়টার কথা। আমি কাপড়টা তার সামনে ধরলাম। মা, এটা তিশা পুকুরে ফেলেছিল। তিনি কাপড়টা দেখে কেঁপে উঠলেন। এটা কোথায় পেলি? পানির ধারে। তিনি কাপড়টা হাতে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইলেন, তারপর ফিসফিস করে বললেন, এটা আমার। আমি অবাক হয়ে বললাম, আপনার? তিনি মাথা নেড়ে বললেন, হ্যাঁ, এটা আমার শাল। আমি স্তব্ধ হয়ে গেলাম। তাহলে তিশাইটা পুকুরে ফেললো কেন? তিনি দীর্ঘশ্বাস ফেললেন, কারণ এই শালে একটা প্রমাণ ছিল। আমার বুক ধক করে উঠল। কিসের প্রমাণ? তিনি কিছু বলতে যাচ্ছিলেন, ঠিক তখনই বাড়ির ভেতর থেকে একটা দরজা জোরে বন্ধ হওয়ার শব্দ এলো। আমরা দুজনেই চমকে উঠলাম। আমি দ্রুত বললাম, মা, চলেন ভেতরে যাই। আমরা ধীরে ধীরে বাড়ির দিকে ফিরলাম। ঘরের ভিতর তখন সব নিস্তব্ধ। মনে হচ্ছিল সবাই ঘুমিয়ে আছে। আমি শাশুড়িকে তার ঘরে বসালাম। তার কাঁধে ওষুধ লাগাতে লাগাতে বললাম, মা, এখন আর লুকিয়ে লাভ নেই, সব খুলে বলেন। তিনি চুপ করে বসে রইলেন। কিছুক্ষণ পর খুব ধীরে বলতে শুরু করলেন, 25 বছর আগে এ বাড়িতে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। আমার বুক কেঁপে উঠল। কি ঘটনা? তিনি বললেন, আমার প্রথম স্বামী হঠাৎ এক রাতে নিখোঁজ হয়ে যায়। আমি বললাম, আপনি তো বলেছিলেন তাকে মেরে ফেলা হয়েছিল। তিনি মাথা নেড়ে বললেন, হ্যাঁ, পরে আমরা জানতে পারি তাকে হত্যা করা হয়েছে। কে করেছিল? তিনি এবার সরাসরি উত্তর দিলেন না, বরং বললেন, ও আমাকে খুব ভালোবাসতো, কিন্তু আমাদের বিয়ে মেনে নেয়নি আমার পরিবার। আমি চুপ করে শুনছিলাম। তারপর পরিবারের চাপে আমাকে আরেকজনকে বিয়ে করতে হয়। আমি বুঝলাম তিনি সোহেলের বাবা কথা বলছেন। তিনি আবার বললেন, কিন্তু বিয়ের কিছুদিন পরই আমার প্রথম স্বামী এই বাড়িতে আসে। আমার শরীর শিউরে উঠল। তারপর তিনি চোখ বন্ধ করলেন। সেদিন রাতে ভয়ঙ্কর ঝগড়া হয়েছিল। কার সাথে? তিনি খুব আস্তে বললেন, তোর শ্বশুরের সাথে। আমি স্তব্ধ হয়ে গেলাম। মানে সোহেলের বাবা? তিনি মাথা নেড়ে বললেন, হ্যাঁ,
আমার বুক ধড়ফড় করতে লাগলো। তাহলে তিনি তিনি ফিসফিস করে বললেন, আমি নিজের চোখে দেখেছিলাম সেই রাতে কি হয়েছিল। আমার গা কাটা দিয়ে উঠল। কি হয়েছিল? তিনি বললেন, তোর শ্বশুর রাগের মাথায় তাকে আঘাত করেছিল। ঘরটা হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল। আমি ধীরে বললাম, তাহলে এটা একটা খুন ছিল? তিনি চোখ নামিয়ে বললেন, হ্যাঁ। আমার মাথা ঘুরে যাচ্ছিল। ঠিক তখনই দরজার পাশে একটা শব্দ হলো। আমরা দুজনেই তাকালাম। দরজাটা অল্প খোলা, আর সেখানে কেউ দাঁড়িয়ে আছে। আমি ধীরে ধীরে উঠে দরজার কাছে গেলাম। দরজা পুরো খুলতেই দেখি তৃষা দাঁড়িয়ে আছে, কিন্তু এবার তার মুখে কোনো হাসি নেই, বরং তার চোখ লাল। সে ধীরে ধীরে বলল, অবশেষে সত্যি তা বলেছেন। আমার বুক ধড়ফড় করতে লাগলো। শাশুড়ি কাঁপা গলায় বললেন, তৃষা, তুমি এখানে কেন? তৃষার সামনে এগিয়ে এলো, তার চোখে অদ্ভুত একটা রাগ। তারপর সে এমন একটা কথা বলল যেটা শুনে আমার মাথা ঘুরে গেল। কারণ যাকে খুন করা হয়েছিল সে ছিল আমার বাবা। ঘরটা যেন এক মুহূর্তেই নিস্তব্ধ হয়ে গেল। আমার মনে হলো পৃথিবীটা থেমে গেছে। কারণ তৃষা সোহেলের নিজের বোন না। তাহলে এই বাড়িতে আসলে কতগুলো গোপন সত্য লুকিয়ে আছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, তৃষা কি সত্যি প্রতিশোধ নিতে এসেছে? তৃষার মুখ থেকে কথাটা বের হওয়া মাত্র ঘরের ভেতর যেন সব শব্দ থেমে গেল। যাকে খুন করা হয়েছিল সে ছিল আমার বাবা। আমি হতবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। আমার মাথার ভেতর যেন সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে। আমি ধীরে ধীরে বললাম, তৃষা, তুমি কি বলছো? সোহেল তো তোমার ভাই। তৃষা আমার দিকে তাকালো। তার চোখে তখন অদ্ভুত এক কষ্ট। না ভাবি, সোহেল আমার আপন ভাই না। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। আমি শাশুড়ির দিকে তাকালাম। তিনি মাথা নিচু করে বসে আছেন। তৃষা আবার বলল, আমি এই বাড়িতে বড় হয়েছি ঠিকই, কিন্তু আমি এই বাড়ির মেয়ে না। আমি স্তব্ধ হয়ে গেলাম। তাহলে? তৃষা ধীরে ধীরে ঘরের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। তারপর বিছানার সামনে এসে দাঁড়ালো। আর সব সত্য বলার সময় হয়ে গেছে। শাশুড়ি কাঁপা গলায় বললেন, তৃষা, এখন না। কিন্তু তৃষা থামলো না। সে আমার দিকে তাকিয়ে বলল, ভাবি, 25 বছর আগে আমার বাবাকে এ বাড়িতে ডেকে আনা হয়েছিল। আমার শরীর কাঁপতে লাগলো। কেন? তৃষা বলল, কারণ মা তখন তাকে শেষবারের মতো দেখতে চেয়েছিলেন। শাশুড়ির চোখে তখন পানি। তৃষা আবার বলল, সেদিন রাতে মা আর আমার বাবার কথা হচ্ছিল, কিন্তু হঠাৎ সোহেলের বাবা সেখানে এসে পড়ে। আমি নিঃশ্বাস আটকে শুনছিলাম। তারপর ভয়ঙ্কর ঝগড়া শুরু হয়। তৃষার গলা ভারী হয়ে গেল। রাগের মাথায় সোহেলের বাবা আমার বাবাকে ধাক্কা মারবে। ঘরের ভেতর নিস্তব্ধতা নেমে এলো। আমার বাবা পড়ে গিয়ে মাথায় আঘাত পান। আমি ধীরে বললাম, তাহলে সেটা দুর্ঘটনা ছিল? তৃষা মাথা নেড়ে বলল, না ভাবি, এরপর যা হয়েছিল সেটা দুর্ঘটনা না। আমার বুক ধড়ফড় করতে লাগলো। কি হয়েছিল? তৃষা ধীরে বলল, আমার বাবা তখনও বেঁচে ছিলেন। তিনি উঠতে চেষ্টা করছিলেন। শাশুড়ি চোখ বন্ধ করে ফেললেন। তৃষা বলল, কিন্তু সোহেলের বাবা ভয় পেয়ে যায়। আমার গলা শুকিয়ে গেল। তারপর? তৃষা বলল, তিনি একটা লোহার রড দিয়ে আবার আঘাত করেন। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। ঘরের ভিতর কেউ কথা বলছিল না। তৃষা বলল, সেই আঘাতেই আমার বাবা মারা যায়। আমি যেন ঠিক মতো নিঃশ্বাস নিতে পারছিলাম না। কিছুক্ষণ পর আমি বললাম, কিন্তু তুমি এসব জানলে কীভাবে? তৃষা আমার দিকে তাকালো, তার চোখে জল। কারণ আমি সেদিন সব দেখেছিলাম। আমি অবাক হয়ে গেলাম, তুমি তখন কোথায় ছিলে? সে বলল, আমি তখন খুব ছোট ছিলাম, কিন্তু সেই রাতে আমি মায়ের সাথে এই বাড়িতে এসেছিলাম। আমার শরীর কেঁপে উঠল। মানে তুমি তখনই এখানে ছিলে? সে মাথা নেড়ে বলল, হ্যাঁ, কিন্তু কেউ জানতো না। আমি শাশুড়ির দিকে তাকালাম। তিনি কাঁদছিলেন। তৃষা বলল, পরদিন সকালে আমাকে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হয়। কোথায়? একটা এতিমখানায়। আমার বুকটা মোচড় দিয়ে উঠল। তারপর তৃষা বলল, কয়েক বছর পর মা আমাকে আবার এই বাড়িতে নিয়ে আসে।
কিন্তু তখন সবাইকে বলা হয় আমি নাকি দূর সম্পর্কের আত্মীয়। আমার মাথা ঘুরছিল। তাহলে তুমি এতদিন সব জানতেও কিছু বলনি? তিশা ধীরে বলল, কারণ আমি অপেক্ষা করছিলাম। আমার বুক ধক করে উঠল। কিসের জন্য? সে বলল, সত্যিটা প্রকাশ করার জন্য। ঠিক তখনই দরজার বাইরে পায়ের শব্দ হলো। আমরা সবাই তাকালাম। দরজা খুলে সোহেল ভেতরে ঢুকলো। তার চোখে বিস্ময়। কি হচ্ছে এখানে? আমার বুক ধড়ফড় করতে লাগলো। তিশা ধীরে সোহেলের দিকে তাকালো। তারপর শান্ত গলায় বলল, ভাইয়া, আজকে তুমি এমন একটা সত্যি জানতে চাচ্ছ যেটা আমার পুরো জীবন বদলে দিবে। সোহেল অবাক হয়ে বলল, কি সত্য? তিশা এক মুহূর্ত চুপ করে রইল। তারপর বলল, তোমার বাবা একজন খুনি ছিলেন। সোহেল যেন জমে গেল। কি বলছো তুমি? খড়ের বাতাস ভারী হয়ে উঠল। তিশা বলল, আর যাকে তিনি খু করেছিলেন তিনি ছিলেন আমার বাবা। আমি দেখলাম সোহেলের মুখ ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে যাচ্ছে। কিন্তু ঠিক তখনই শাশুড়ি হঠাৎ চিৎকার করে উঠলেন, না, পুরো সত্যিটা এখনো বলা হয়নি। আমরা সবাই তার দিকে তাকালাম। তিনি কাঁপা গলায় বললেন, কারণ সেই রাতে শুধু একজন মানুষ খুন না হয়নি। আমার বুক ধড়ফড় করতে লাগলো। মানে? তিনি ধীরে বললেন, আরেকজনও মারা গিয়েছিল। আমার গা শিউরে উঠল। কে? তিনি চোখ তুলে তিশার দিকে তাকালেন। তারপর ফিসফিস করে বললেন, যাকে তুই তোর বাবা মনে করিস সে আসলে তোর আসল বাবা না। ঘরের ভেতর যেন বজ্রপাত হলো। তিশা হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। কি বললেন? শাশুড়ি কাঁপা গলায় বললেন, তোর আসল বাবা এখনো বেঁচে আছে। আমার বুক ধড়ফড় করতে লাগলো। কারণ যদি এটা সত্যি হয় তাহলে এই বাড়ির রহস্য এখনো শেষ হয়নি, বরং আসল সত্যটা হয়তো এখনই শুরু হতে যাচ্ছে। ঘরের ভিতর তখন এমন নীরবতা নেমে এসেছে যে মনে হচ্ছিল সময় যেন থেমে গেছে। শাশুড়ির মুখ থেকে কথাটা বের হওয়া মাত্রই তিশা স্থির হয়ে দাঁড়িয়ে আছে। যাকে তুই তোর বাবা মনে করিস সে আসলে তোর আসল বাবা না। তিশার চোখ বড় হয়ে গেছে। মা, আপনি কি বললেন? তার গলা কাঁপছিল। সোহেল হতবাক হয়ে বলল, মা, এসব কি বলছেন? তাহলে তিশার বাবা কে? আমি দেখলাম শাশুড়ির চোখে ভয় আর অপরাধ বোধ। তিনি ধীরে ধীরে বলতে শুরু করলেন, আজকে আর কিছু লুকিয়ে লাভ নেই। এত বছর ধরে যে সত্যটা আমি লুকিয়ে রেখেছি আর সেটা বলতেই হবে। ঘরের ভিতর সবাই নিঃশ্বাস আটকেও শুনছিল। তিনি বললেন, 25 বছর আগে যে মানুষটা মারা গিয়েছিল সে ছিল আমার প্রথম স্বামী। কিন্তু সবাই ভেবেছিল সেই তিশার বাবা। তিশা অবাক হয়ে বলল, মানে? শাশুড়ি বললেন, তোর জন্মের সময় তোর আসল মা মারা যায়। ঘরের বাতাস যেন ভারী হয়ে উঠল। তিনি বললেন, সেই সময় এই বাড়িতে একজন মানুষ কাজ করত। নাম ছিল রফিক। তুই সেই রফিকের মেয়ে। আমার বুক দগ করে উঠল। রফিক? তিনি মাথা নেড়ে বললেন, হ্যাঁ, সে খুব ভালো মানুষ ছিল। আর কঠিন সময়গুলোতে সে আমাকে সাহায্য করত। তিশা নিঃশব্দে দাঁড়িয়ে আছে। শাশুড়ি বললেন, সেই সময় আমি তিশাকে আমার কাছে নিয়ে আসি। ঘরের ভেতর নিস্তব্ধতা নেমে এলো। সোহেল ধীরে ধীরে বলল, মা, তাহলে তিশা? শাশুড়ি চোখ বন্ধ করলেন। হ্যাঁ, তিশা রফিকের মেয়ে। তিশা যেন এক মুহূর্তে ভেঙে পড়ল। সে ধীরে মেঝেতে বসে পড়ল। তাহলে এতদিন আমি যার জন্য প্রতিশোধ নিতে চাইছিলাম সে আমার বাবা না? শাশুড়ির চোখ ভিজে উঠল। না মা। তিশার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। তাহলে আমার আসল বাবা কোথায়? এই প্রশ্নটা শুনে শাশুড়ি কাঁপতে শুরু করলেন। তিনি ধীরে ধীরে বললেন, সেই রাতেই সব শেষ হয়ে যায়। আমার বুক ধড়ফড় করতে লাগলো। কি হয়েছিল? তিনি কাঁপা গলায় বললেন, সেই রাতে যখন ঝগড়া হচ্ছিল তখন রফিক আমাদের থামাতে এসেছিল। আমি নিঃশ্বাস আটকে শুনছিলাম। কিন্তু তোমাদের বাবা তখন প্রচণ্ড রাগে ছিল। তার গলা ভেঙে গেল। রাগের মাথায় সে লোহার রড দিয়ে আঘাত করে। ঘরের ভেতর নিস্তব্ধতা। তিনি চোখ মুছলেন। একটা আঘাতে দুজন মানুষ পড়ে যায়। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। দুজন? তিনি মাথা নেড়ে বললেন, হ্যাঁ, রফিক সহ দুজনই। তিশা চুপ করে বসে আছে। তার চোখ ফাঁকা। কিছুক্ষণ পরে সে ধীরে বলল, তাহলে আমার আসল বাবা সেই রাতেই মারা গেছে? শাশুড়ি মাথা নিচু করে বললেন, হ্যাঁ। ঘরের ভেতর কয়েক মিনিট কেউ কোনো কথা বলল না। হঠাৎ সোহেল ধীরে বলল,
মা বাবাকে এসবের জন্য কখনো অনুতপ্ত ছিলেন। শাশুড়ি দীর্ঘশ্বাস ফেললেন। তিনি জীবনের শেষ দিন পর্যন্ত এই অপরাধের বোঝা বয়ে বেরিয়েছেন। ঘরের ভেতর ভারী নীরবতা। তৃষা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার চোখ লাল, কিন্তু সেখানে আর আগের মতো আগুন নেই। সে শাশুড়ির দিকে তাকিয়ে বলল, আপনি এতদিন সত্যটা বলেননি কেন? শাশুড়ি কাঁদতে কাঁদতে বললেন, কারণ আমি ভয় পেয়েছিলাম যদি সব বের হয়ে যায় তাহলে এই পরিবার ভেঙে যাবে। তৃষা কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর ধীরে বলল, এই সত্যিটা লুকিয়ে রেখে কি পরিবারটা সত্যি বেঁচে ছিল? কেউ কোনো উত্তর দিল না। বাইরে তখন ভোরের আলো ফুটছে। আমি জানলার দিকে তাকালাম। মনে হলো যেন এই বাড়ির 25 বছরের গোপন অন্ধকার আজ বের হয়ে এসেছে। তৃষা ধীরে শাশুড়ির সামনে গিয়ে দাঁড়ালো। তারপর শান্ত গলায় বলল, আমি প্রতিশোধ নিতে চেয়েছিলাম, কিন্তু এখন বুঝলাম সেই রাতেই সব শেষ হয়ে গেছে। শাশুড়ি কাঁদতে কাঁদতে বললেন, আমাকে ক্ষমা কর মা। তৃষা কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর ধীরে বলল, ক্ষমা করতে সময় লাগবে, কিন্তু সত্য জানাটা দরকার ছিল। বাইরে সূর্য উঠতে শুরু করেছে। সেই আলো জানালা দিয়ে ঘরের ভেতরে ঢুকছে। আর আমি বুঝলাম, একটা পরিবারের সবচেয়ে বড় রহস্য কখনো চিরদিন লুকিয়ে থাকে না। একদিন না একদিন সত্য ঠিকই আলোতে বের হয়ে আসে। সমাপ্ত। গল্প শাশুড়ির গোপন কথা। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। আমার চ্যানেলে নতুন নতুন গল্প পেতে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।